আসসালামু আলাইকুম। একটা নতুন সরকার গঠিত হওয়ার পরে অনেক বাধা বিপত্তি, অনেক ট্রায়াল অ্যান্ড এরর, ভুল চুকের ভেতর দিয়ে সে সরকার দিনে দিনে ম্যাচুরিটি অর্জন করে। তো তারেক রহমানের সরকার শপথ নিয়েছেন ১৭ তারিখে, আজকে ১৯ তারিখ। এর দুদিনের ভিতরেই মিরাকল হয়ে যাবে সেটা আমরা আশা করি না। তবে একটা দিকে ওনার দৃষ্টিপাত করছি আমি, ওনার সেতু মন্ত্রী আহ, আলম সাহেব, সেতু মন্ত্রী রবিউল আলম, তিনি একটা মন্তব্য করেছেন প্রেসের সামনে যে পরিবহন সেক্টরে মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভেতরে পরস্পরের সমঝোতার মাধ্যমে যে টাকা বিনিময় হয় সেটাকে আমরা চাঁদাবাজি বলতে পারি না। ট্রাক মালিক সমিতি, শ্রমিক সমিতি যে টাকা পয়সা আদান প্রদান করে, মানে ঘুষ দেয়, একে অপরকে দেয়, কিন্তু কোনো জোর করা হয় না, জোর করে নেওয়া হয় না, সুতরাং সেটা জায়েজ, হালাল। আমি তারেক রহমানের জায়গায় প্রধানমন্ত্রী হলে ওই রবিউল আলমকে ২৪ ঘন্টার ভিতরে বরখাস্ত করতাম। তিনি করাপশনকে অন্য নাম দিয়ে, ভিন্ন নাম দিয়ে হালাল করার চেষ্টা করছেন। এটা তারেক রহমানের মন্ত্রীদের সম্পর্কে আমার একটা মন্তব্য। তবে সরকার গঠিত হবার আগেই সরকারের বিরুদ্ধে তথা বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয়েছে, যে অপকাণ্ডগুলো করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সে অপকাণ্ডের ফিরিস্তি দিয়ে তো শেষ করা যাবে না। একটা উদাহরণ দিচ্ছি, এখন যিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, অনির্বাচিত বিদেশি নাগরিক ডক্টর খলিলুর রহমান, ওনার ক্রেডেনশিয়াল নিয়ে আমি প্রশ্ন করছি না, খুবই উচ্চ শিক্ষিত, হার্ভার্ডের পিএইচডি, টাফটসের মাস্টার্স, ইন্টারন্যাশনাল রিলেশনসে ইকোনমিক্সের ভালো ছাত্র ছিলেন, কিন্তু উনি অনেকগুলো বিতর্কিত কাজ করেছেন ইতোমধ্যে। তার একটা হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম থেকে আরাকান আর্মির জন্য একটা ট্রানজিট করার কথা উনি বলেছিলেন মে মাসে ২০২৫-এ। সেটা নিয়ে বিএনপি নেতৃবৃন্দ সালাউদ্দিন আহমদ এবং রিজভী সাহেব তাকে একচোট নিয়েছিলেন। তখন তিনি ইউনূসের মন্ত্রী ছিলেন। ইউনূসের মন্ত্রীকালীন অবস্থায় তিনি অনেকগুলো বিতর্কিত কাজ করেছেন। তার সবচেয়ে বিতর্কিত কাজ হচ্ছে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে যেটা ঘটলো, নির্বাচন হলো ১২ই ফেব্রুয়ারি। ৯ই ফেব্রুয়ারি খুব তাড়াহুড়া করে, যেন ট্রেন ছুটে চলে যাচ্ছে, এক্ষুনি প্ল্যাটফর্ম দৌড়ে ট্রেনে উঠতে হবে, সেভাবে ডক্টর ইউনূস এবং খলিলুর রহমানরা দৌড় দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা অসম চুক্তি করলেন। সে চুক্তির একটা দিক খুব ভালো, যে বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা কেনে, তাহলে আমরা যা গার্মেন্ট এক্সপোর্ট করি আমেরিকাতে, সেটা বিনা শুল্কে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে। লাভের উপরে লাভ, আমাদের ভীষণ লাভ। ভারত থেকে তুলা কিনতে হবে না, আমরা আমেরিকার থেকে তুলা কিনবো বেশি দামে, কিন্তু আবার সুতা বানিয়ে, কাপড় বানিয়ে যখন রপ্তানি করব, তাতে আমাদের কোনো খাজনা শুল্ক দিতে হবে না, খুব লাভের কথা। কিন্তু ইতিমধ্যে প্রথম দিকে এসেই কিন্তু ডক্টর ইউনূস ওই গ্রামীণ টেলিকমের সঙ্গে মাস্কের ওই যে স্টারলিংকের যোগাযোগ করে ফেললেন। স্টারলিংক পৃথিবীব্যাপী গুপ্তচর বৃত্তি করে স্যাটেলাইটের মাধ্যমে। ইরানে অধুনা সেই প্রযুক্তি ফেল করেছে, কিন্তু ইরানের উন্নততর প্রযুক্তির জন্য। কিন্তু বাংলাদেশে স্টারলিংক আপনার বাড়ির পেছনে বড়ই গাছে বড়ই ধরেছে কিনা সেটাও তারা দেখতে পারবে ওয়াশিংটনে বসে। তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ডক্টর ইউনূস এবং মুনাফাটা দিচ্ছেন কার, গ্রামীণ টেলিকমকে। এটা একটা অন্যায়। তবে সবচেয়ে বড় অন্যায় যেটা উনি করেছেন, ৯ ফেব্রুয়ারি যে অসম চুক্তি করলেন, সেই চুক্তি বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়াবে। এই জন্য তারেক রহমান সাহেব দায়ী নন, তার সরকার দায়ী নন, তাকে এই ব্যাগেজটা নিয়েই সরকার গঠন করতে হয়েছে। এবং তার একটা বিবরণ দিচ্ছি আমি, ঘটনাটা কি ঘটলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 18ই ফেব্রুয়ারি একটা চিঠি লিখছেন তারেক রহমান সাহেবের কাছে। উনি বলছেন
প্রধানমন্ত্রীকে বলছেন যে অন বিহাফ অফ দ্য আমেরিকান পিপল আই কংগ্রাচুলেট ইউ অন ইউর হিস্টোরিক ইলেকশন অ্যান্ড উইশ ইউ আ সাকসেসফুল টার্ম অ্যাজ প্রাইম মিনিস্টার অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আপনাকে এই ঐতিহাসিক নির্বাচনের বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আপনাকে একটা আপনার টার্ম যেন সুষ্ঠুভাবে আপনি পরিচালনা কাটাতে পারেন সেটাই সেই উইশ করছি এবং বাংলাদেশের জনগণকে আমি অভিনন্দন জানাচ্ছি। চিঠিটা ওখানেই শেষ হতে পারতো, নিচে একটা ধন্যবাদ দিয়ে শেষ করে দিতে পারতেন। কিন্তু যেটা খুবই প্রণিধানযোগ্য এখানে, খুবই দরকারি এবং খুবই উদ্বেগজনক ব্যাপার, সেটা হচ্ছে কি, ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনার সরকারের সঙ্গে আমাদের যে, আপনাদের দেশের সঙ্গে যে আমাদের যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্ট এন্ড শেয়ার ইন্টারেস্ট নিয়ে একটা চুক্তি আছে এবং এটা আমরা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাব। কিছু গদবাধা কথা আছে, ইন্দো প্যাসিফিক রিজিয়নে শান্তি হবে, সার্বভৌম দেশগুলো সুখে শান্তিতে বাস করবে মার্কিন ছাতার নিচে, আমব্রেলার নিচে, যাই হোক। কিন্তু যেটা তাকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে, I hope you will help me maintaining the tremendous momentum in our trade relationship through the implementation of our agreement on reciprocal trade. মানে আমাদের ভিতরে যে পারস্পরিক যে ট্রেড এগ্রিমেন্ট হয়েছে সেটার মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক এটা সুদৃঢ় হবে। সম্পর্কটা কি? যেটা আমাদের দেশের লোকজনকে, আমাদের কৃষক এবং আপনাদের দেশের লোকজনের জন্য উপকারী হবে। I also hope you will take decisive action to complete the routine defense agreement that would finally give your military access to high-end American-made equipment, the best in the world. মানে আপনাদের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে, এগ্রিকালচারাল প্রোডাক্টস, মানে ওদের তুলা আসবে, সয়াবিন আসবে, আর তেল পেট্রোলিয়াম আসবে, জ্বালানি তেল, যেটা ভেনেজুয়েলা বা অন্য জায়গা থেকে চুরি ডাকাতি করে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আসছে, ওটা বাংলাদেশে উঁচু দামে বিক্রি করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে পেট্রোলিয়াম কেনা অনেক দামি হবে, অনেক ট্যারিফ অনেক বেশি, মানে রাস্তার যে খরচ, পরিবহন খরচ বেশি পড়বে। মধ্যপ্রাচ্য থেকে আনলে সস্তা পড়তো, সৌদি আরব বা ইউএই থেকে যদি আমরা আনতাম। আমেরিকা থেকে তেল কিনবো, আর ওই চুক্তি 9 ফেব্রুয়ারি যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং বিমান কিনবে এবং এটা সিদ্ধান্ত নিচ্ছেন ডক্টর ইউনূসের অনির্বাচিত সরকার, যেটা কেবলমাত্র নির্বাচন এবং দৈনন্দিন নিত্যনৈমিত্তিক কার্য পরিচালনা করার জন্য যেটা অধিষ্ঠিত হয়েছিল জনগণের ম্যান্ডেট দিয়ে। সেই ইউনূস সরকার অবৈধভাবে তার টার্ম শেষ হওয়ার 3 দিন আগে চুক্তি করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং বিমান কিনবে বাংলাদেশ। বাংলাদেশ তো ইউরোপ থেকে এয়ারবাস কেনার কথাবার্তা চিন্তা করছিল, এয়ারবাসের দামও কম পড়বে এবং চুক্তিটা নির্বাচিত সরকার করবে, অনির্বাচিত ইউনূস সরকারের করার কথা না। যেমন ওই যে সনদ এবং গণভোট বেআইনি, এটা ইউনূস সরকারের করার কথা ছিল না, উনি করলেন। কিন্তু এখন বাংলাদেশকে গেড়াকলে ফেলে দিলেন, বোয়িং বিমান কিনতে হবে। শুধু তাই নয়, যুদ্ধাস্ত্র কিনতে হবে। চীনের সঙ্গে কদিন আগে এই সরকার চুক্তি করলো যে 10টা JF-10C বিমান কিনবে, যেটা পাকিস্তান যে বিমানগুলো ব্যবহার করে ভারতের 7টা বিমান ভূপাতিত করেছিল, সেই 20টা বিমান চীনের কাছ থেকে কেনা হবে। $2.2 বিলিয়ন টাকা পরিশোধ করতে হবে 10 বছরে এবং চীন বাংলাদেশে ড্রোন ইন্ডাস্ট্রি করবে, ফ্যাক্টরি বানাবে, ভালো কথা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আপনাকে অনেক দাম দিয়ে অস্ত্র কিনতে হবে, যেটা আবার ডোনাল্ড ট্রাম্প বলছেন খুবই ভালো অস্ত্র, পৃথিবীর বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট অস্ত্র, আমাদের কাছ থেকে তোমরা কিনবে। তো সর্বোৎকৃষ্ট অস্ত্র ভালো কথা, সেটা কেনার ডিসিশন নেবে বাংলাদেশের নির্বাচিত সরকার। আমাদের অত টাকা পয়সা আছে কিনা, আমরা কিনবো কিনা, ওই অস্ত্রের দরকার আছে কিনা, এগুলো পার্লামেন্টে, সংসদে আলোচনা হবে। আলোচনার পরে প্রতিরক্ষা মন্ত্রী তারেক রহমান নিজেই, উনি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী, তিনি তার
ক্যাবিনেটের লোকজনকে নিয়ে, সরকারি অফিসারদের নিয়ে, এক্সপার্টদের নিয়ে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধানদের নিয়ে, বড় বড় অফিসারদের নিয়ে আলোচনা হবে, সেমিনার হবে, ডিসকাশন হবে, ওয়ার্কশপ হবে। 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস সময় লাগবে সিদ্ধান্ত নিতে। কিন্তু না, ফেব্রুয়ারির 9 তারিখেই তাড়াহুড়ো করে ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ডক্টর খলিলুর রহমান তার একজন বড় মেশিন, ওই যন্ত্রপাতি কেনা একটা সহায়ক ব্যক্তি হিসেবে উনি কাজ করলেন। তো এই যে লায়াবিলিটি বাংলাদেশ নিল, এই গুরুভার তার ঘাড়ের উপর চাপানো হলো সরকার নির্বাচিত হবার আগেই, নির্বাচনের আগেই, সরকার শপথ নেবার আগেই এত বড় বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের তুলা আসবে, বিনিময়ে আমরা আমাদের পণ্য, আমাদের গার্মেন্টস রপ্তানি করব বিনা শুল্কে। এটা খুব ভালো খবর, ভারত থেকে কিনতে হবে না, এটাও ভালো খবর। কিন্তু এই পরের অংশটা, তারা এগ্রিকালচারাল প্রোডাক্টস বিক্রি করবে, জেনেটিক্যালি মডিফাইড জিনিসপত্র কিনা আমরা জানি না, কি জিনিস কেনার চুক্তি হয়েছে সেটা আমরা জানি না, প্রকাশিত হয়নি। তবে বিমান কেনা হবে, বোয়িং, এবং যুদ্ধাস্ত্র কেনা হবে, এবং তেল কেনা হবে, পেট্রোলিয়াম কেনা হবে। এটার খেসারত বাংলাদেশকে দিতে হবে বহুদিন। তারেক রহমান সাহেব তো বলতে পারবেন না যে আমি এই চুক্তি করিনি, আমরা দেব না, আমরা চুক্তি নবায়ন করব না। তা তো হবে না, চাপ থাকবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় গার্মেন্টের ক্রেতা। ওরা যদি কেনা বন্ধ করে দেয় তাহলে 4.5 কোটি লোকের, মানে যারা গার্মেন্টস ফ্যাক্টরির উপর নির্ভর করে, তারা প্রচন্ড অসুবিধায় পড়বে। তো এটা এখন বাংলাদেশের গলার কাঁটা হয়ে থাকবে, এবং যিনি এই চুক্তিটা করলেন তাকে পুরস্কৃত করা হলো নাকি তাকে নিতে হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী করে, সেটা ভেতরের কথা আমি জানি না। তবে এই ব্যাপারে কিন্তু বিএনপির 2 জন সিনিয়র মন্ত্রী, উনি যখন আরাকানে ট্রানজিট দেওয়ার উদ্ভট প্রস্তাব দিয়েছিলেন এই খলিলুর রহমান সাহেব, সেই খলিলুর রহমান সাহেব মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের দিকে তার বেশি নজর, কারণ তিনি মার্কিন নাগরিক। একজন মার্কিন নাগরিক অনির্বাচিত, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হলো, খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেখানে বাংলাদেশি নাগরিকের এবং নির্বাচিত প্রতিনিধির এখানে মন্ত্রী হওয়ার কথা ছিল, সেটা হয়নি। তারেক রহমান সাহেবকে গিলতে হয়েছে, এটা উপরোধে ঢেকি গেলার মতো ঢেকি গিলেছেন। এখন গলার কাঁটা হয়ে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক অস্ত্র কেনার যে চুক্তি, বোয়িং বিমান কেনার যে চুক্তি, সেটা বাংলাদেশকে কিনতেই হবে, এবং এতে তাদের যতই ক্ষতি হোক সে ক্ষতির তোয়াক্কা করা যাবে না। এটা আমরা এখন আমাদেরকে কংগ্রাচুলেট করব। ডোনাল্ড ট্রাম্প বলছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ যুদ্ধাস্ত্র আমরা তোমাদের দিচ্ছি, আমাদের তো হাততালি দেওয়া উচিত। খুব সুন্দর, খুব ভালো সংবাদ। ডক্টর ইউনূস এটা আমাদের উপহার দিয়ে গেলেন, এবং ডক্টর এবং জনাব তারেক রহমান ওটা মেনেই মার্কিন যুক্তরাষ্ট্রের যতদিন লাগে টাকা শোধ করবে বাংলাদেশ। বাংলাদেশে যেন টাকার গাছ লাগানো হয়েছে, যে অস্ত্র হয়তো আমাদের দরকার পড়বে না সে অস্ত্র আমাদের কিনতে হবে। শেখ হাসিনাও কিনেছিল, তারেক রহমান নিজে সিদ্ধান্ত নেননি, তার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে। এদিকটা একটু স্মরণ করিয়ে দিলাম আমি তারেক রহমান সাহেবকে, যেটা বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়াবে। আপনি কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন, সেটা আপনার ব্যাপার। তবে ওই রবিউল আলম যদি আপনার, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, উনি যদি ওরকম কথা বলতেন যে সমঝোতার মাধ্যমে টাকা পয়সা বিনিময়, চাঁদাবাজি না, তার মানে দারোগা যদি বলে 500 টাকা তুমি ঘুষ দিবে, 500 টাকা দা, 50,000 টাকা ঘুষ দিবে, আর যে লোক দিচ্ছে সে আর আপত্তি না করে টাকাটা তুলে দিচ্ছে, ওটা আর ঘুষ হিসেবে পরিগণিত হবে না যদি ওই যুক্তি আমরা মানি। যে আপোষে ভিতরে মানে যদি টাকা বিনিময় হয়, সেটাতে ওইটাকে চাঁদাবাজি বলা যাবে না। যাই হোক, সিদ্ধান্ত আপনার তারেক রহমান সাহেব, আপনার সরকার সিদ্ধান্ত নেবে। তবে এই ব্যাপারটা আমি দেশবাসীকে স্মরণ করিয়ে দিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ডক্টর ইউনূস ফেব্রুয়ারির 9 তারিখে চুক্তি করলেন নির্বাচনের 3 দিন আগে, মতলবটা ভালো ছিল না বলে কিন্তু তাড়াহুড়া করে করলেন। উনি বলতে পারতেন মার্কিন যুক্তরাষ্ট্রকে 3 দিন পরে নির্বাচন হবে, তারপর নতুন প্রধানমন্ত্রী, নতুন সরকার আসবে, তাদের উপরে এই ডিসিশনটা দিয়ে আমি মান সম্মান নিয়ে কেটে পড়ি।
কিন্তু তিনিও তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্যই তাকে বসানো হয়েছিল। দেখেন কোন লোককে কিভাবে কোথায় বসানো হয়, এবং বাংলাদেশের ভাগ্যে অনাহত লোকদেরকে বসিয়ে আমরা মন্ত্রিত্ব চালাবো, সরকার চালাবো। অলরেডি আমাদের খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়ে এসেছেন। এটা কতটা তারেক রহমান সাহেব ওনাকে এনেছেন নাকি তার ঘাড়ের উপর চাপানো হয়েছে আমি জানি না। ভালো থাকবেন সবাই। বাংলাদেশ ভালো থাকুক এই কামনা করে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।